সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। গল্পের শেষ অংশ। মিস্টার আমজাদ চৌধুরী নীল শাকিরার বাবা, বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, যার ঠিক সামনেই তার সবচেয়ে আদরের ছেলে দাঁড়িয়ে আছে, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। রুদ্র আমজাদ চৌধুরীর একমাত্র আদরের সন্তান, যাকে তিনি সত্যিই ভালোবাসেন। তার এত সম্পত্তির 70% রুদ্রর নামে, আর বাকিগুলো অন্যান্য সন্তানের জন্য তিনি উইল করে রেখেছেন। সেই সন্তানদের চোখের নিজের প্রতি ভালোবাসার বদলে ঘৃণা দেখে ভেঙে চড়ে যাচ্ছেন তিনি। ড্রয়িং রুমে পিনপিন নীরবতা বিরাজমান। নীল স্তব্ধ হয়ে বসে আছে। নীল হঠাৎ করেই তাচ্ছিল্যের হাসি হাসল। আজ এতগুলো বছরের তিক্ত তিক্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই পেয়ে গেল হয়তো। এ কারণেই তার বাবা তাকে স্কুলে নিয়ে যেত না, প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করার সময় পেত না, বছরে 10 মাস বিদেশে থাকতো, দিনে 5 মিনিট ভিডিও কলে সময় পেত না। এই জন্যই বাবা মাকে কখনো একসাথে বসে গল্প করতে দেখেনি সে। কি করেই বা দেখবে, তার মা তো দ্বিতীয় পক্ষ ছিল। শাকিরা স্বাভাবিকভাবেই বসে আছে। সে তো আগে থেকেই প্রস্তুত ছিল এমন একটা দিনের। আরহান আব্রাহাম রুদ্র কালকে রাতেই সবকিছু জানতে পেরেছে। ইফাত খান তাদের কাছে মিস্টার আমজাদ চৌধুরীর সকল ক্রাইমের প্রুফ দিয়েছে। নীল মিস্টার আমজাদ চৌধুরীর দিকে তাকালো। তিনি বর্তমানে থমথমে মুখে বসে আছেন। নীল বড় একটা শ্বাস ফেলে বলে, নিজের প্রথম স্ত্রীকে যদি এতই ভালোবাসতেন, তাহলে আমার মাকে বিয়ে করে আমাদের এত অবহেলা দেওয়ার কারণ কি? কথা শুনে রুদ্র ফিক করে হেসে উঠল। নিদ্রূপের স্বরে বলল, ভালোবাসা? ভালোবাসা আর উনি, যার হোটেল রুমে এক এক দিন এক এক মেয়ের যাতায়াত, সে বাসবে ভালো? ওনার জন্য আমার মাকে সারা জীবন কাঁদতে দেখেছি আমি। একাকিত্ব করে করে খেয়েছে মাকে। কখনো কাউকে নিজের বাবার পরিচয় দেওয়াও নিষিদ্ধ ছিল, কারণ হিসেবে বলা হয়েছে এটা নাকি সেফটির জন্য। বাবা হিসেবে যে এত ভালো সে স্বামী এবং মানুষ হিসেবে এতটা জঘন্য হবে, আমি কখনো কল্পনাও করিনি। নীলিমা শেখ যে কথায় কথায় কান্না করে দেয়। নিজের স্বামীর আসল রূপ দেখেও তিনি নিশ্চুপ। নারীরা হয়তোবা এমনই হয় যে একবার নারীর মন থেকে মুছে যায়, সে আবেগ থেকেও মুছে যায়। নীলার শাকিরা ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। রুদ্র আবারও বলল, এসব ফ্যামিলি ড্রামা সাইডে রেখে মেইন টপিকে আসা যাক। আব্রাহাম এবার বলল, আমার শ্বশুরের সাথে আপনার কি শত্রুতা? নিজ মুখে বলবেন নাকি আমি সবাইকে বলবো? মিস্টার আমজাদ চৌধুরী এতক্ষণ চুপচাপ বসেছিলেন। তার চোখে মুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ নেই। তিনি এবার হালকা হেসে বললেন, ধরা পড়ে গেলাম। কি করবি তোরা আমার? কিছুই করতে পারবি না। আমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আব্রাহাম এগিয়ে এসে পায়ের উপর পা তুলে সোফায় বসলো। মিস্টার চৌধুরীকে বলল, ডিয়ার ফুপাজান, আপনার কি করব কি না করব সেটা পরের বিষয়। আগে আপনি আপনার মন্তব্য পেশ করুন। মিস্টার চৌধুরী আরফান আহমেদের দিকে তাকিয়ে বলল, রুদ্রর বয়স তখন 5 বছর। আমি থাকি আমেরিকায়। বিয়ের কথা বাসায় বলিনি তখনও। রুদ্রর মা ঋতুকে বিয়ে করার কারণ ছিল আমেরিকায় সেটেল হতে পারার সুযোগ। আমি আমেরিকায় পড়তে গিয়ে ওর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। ওর বাবা মা বাংলাদেশি হলেও ঋতু জন্মসূত্রে আমেরিকান। আমার জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো। 7টা বছর ভালোই কাটছিল। হঠাৎ একদিন খবর আসে বাবা মারা গেছেন। এমন পরিবেশে হঠাৎ স্ত্রী সন্তান নিয়ে যাওয়া ঠিক হবে না বলে
ঋতু আমাকে একাই যেতে বলে। বাড়িতে গিয়ে দেখি সবাই সুস্থ। আমি কিছু বলার আগেই তারা দৌড়ে বেঁধে বিয়ে দিয়ে দেয় নীলিমার সাথে। নীলিমার মতো সুন্দরী আর টাকাওয়ালা মেয়েকে না করার মানেই হয় না। বিয়ের 3 মাস পর ঋতু ফিরে আসার জন্য ঘ্যান ঘ্যান শুরু করে। আমিও সবাইকে এটা সেটা বুঝিয়ে চলে আসি। কিছুদিন পর খবর আসলো নীলিমা প্রেগন্যান্ট। এরপর আরমান রিয়াদ চৌধুরীর জন্ম হলো। আবারও আসতে হলো আমাকে। 3 মাস থেকে চলে যাই। এভাবেই সময় গড়ায়। আমি নিজ হাতে সৃষ্টি করি টাকার সাম্রাজ্য। কিছু বছর পর নীল হয়, তারপর শাকিরা নীলিমার গর্ভে। আমি তখন আমেরিকায়। খবর আসে আমার আদরের বোন, যাকে নিজ হাতে পিঠে করে বড় করেছি, সে সুইসাইড করেছে। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। ওই ডায়েরি পড়ে জানতে পারি আরফান আহমেদ নীলিমার বন্ধুর প্রেমে পড়েছিল আমার বোন। আরফান আমার বোনকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার ফুলের মতো বোনটা অকালে ঝরে গেল। তাই আমি প্রতিশোধের নেশায় এসব করেছি। চেয়েছিলাম আরফানকে সারা জীবন বন্দি করে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে মারব, কিন্তু ও কিভাবে যেন ছাড়া পেয়ে গেল। কিভাবে ছাড়া পেলেন আমি বলছি। কথাটা শুনে সবাই ঘুরে তাকালো দরজার সামনে। সেখানে দাঁড়িয়ে আছে ইফাত খান, তার পাশেই পৃথা। ইফাতকে দেখে মিস্টার চৌধুরী অবাক হয়ে বলেন, ইফাত তুমি? ইফাত খানের মুখে হাসি ফোটে। সে এগিয়ে এসে দাঁড়ায় রুদ্রের পাশে। তার পিছু পিছু আসে পৃথা। ইফু ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, এইটা তোর ভাবি? আমি চোখ ঘুরে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা সুন্দর, আমার থেকে কয়েক বছরের বড় হবে। আমার হিজাব করা সুন্দর মার্জিত পোশাকে মেয়েটাকে ভাইয়ার পাশে দারুণ মানিয়েছে। আমি হালকা হেসে বললাম, পারফেক্ট কাপল। পৃথা ভাবি লাজুক হেসে আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল নন্দিনী। তোমার বজ্জাত ভাইটাকে কতবার বলেছি, তাও দেখা করায়নি। তুমি কিন্তু আমার পার্টনার, দুজনে মিলে তোমার ভাইয়ের 12টা বাজিয়ে দেব। ওকে? আমি খুশিতে লাফিয়ে উঠে বললাম, ওকে ভাবি। ইফাত খান মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে বলল, খুব অবাক হয়েছেন তাই না? থাক, এত অবাক হয়ে কাজ নেই। আমিও আপনার অত্যন্ত বিশ্বস্ত ইফাত, যার কাছে আপনার ড্রাগ সাপ্লাই থেকে শুরু করে নারী পাচার সব কিছুর প্রমাণ আছে। আর আমার আরেকটা পরিচয়, আমি ইফাত খান, ওনার অফ খান ইন্ডাস্ট্রি, আদ্রিতা আহমেদের খুব কাছের মানুষ, নিজের সন্তানের মতো। আদ্রিতা আহমেদকে তো চেনেন তাই না? মনে পড়ে সেই ঝড়ের রাত, সে যেদিন একটা ধর্ষণ হয়েছিল। এই পৃথিবীর সবাই জানে ধর্ষক ছিল 3জন, শুধুমাত্র আমি জানি তারা 3জন না 4জন ছিল। অজ্ঞান হয়ে পড়ে থাকা নিজের মেয়ের সামনে আরেকটা মেয়েকে ধর্ষণ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ হয়নি আপনার? আপনার মতো লোকের তো বাবা হওয়ার কোনো অধিকার নেই। ড্রয়িং রুমে আবারও বড়সড় একটা বাজ পড়ল। রুদ্র স্তব্ধ হয়ে বসে পড়ল মেঝেতে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বাবা নামক মানুষটা এতটা জঘন্য। শাকিরা দুহাতে মুখ চেপে কেঁদে উঠল আর তাকে বুকের সাথে আগলে নিল। নীল অবাকে বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই মানুষ, যাকে বোন হিসেবে পরিচয় দিয়ে এসেছো এতগুলো বছর ধরে, তাকেই এতটা নির্মম নির্যাতন করে হত্যা করতে একটুও বাধেনি তোমার? ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের রক্তের উপর। ঠাস করে দুটো শব্দ হলো। আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম সেই শব্দের উৎস খুঁজতে। দেখলাম মামনি 4-5টা থাপ্পড় দিয়ে মিস্টার চৌধুরীর কলার টেনে ধরে বললেন, জানোয়ারের বাচ্চা, তোর হাত কাঁপেনি আমার বোনের ওপর বান্ধবীকে হত্যা করতে? এমন ভুলের মতো নিষ্পাপ মেয়েটার সাথে এমন জঘন্য কাজ কিভাবে করলি তোরা? ফারহান, একে পুলিশে দে, আমি এর ফাঁসি চাই।
তার আগে আমার ডিভোর্স চাই। এর তো নিকৃষ্ট মানুষের স্ত্রী হয়ে আমি মরতেও চাই না। মিস্টার চৌধুরীর বেহাল দশা, মার খেয়ে বেচারার ঠোঁট কেটে রক্ত ঝরছে। আব্রাহাম বলল, আমি পুলিশে খবর দিয়েছি ফুপি, এই লোকটার ফাঁসি না দিয়ে আমি থামবো না। মিস্টার খান, আপনি এই বিষয়টা আমাকে কেন বলেননি? বলিনি কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু অভিরাজ মুখার্জি মৃত্যুর আগে স্বীকার করেছে সব কিছু। সেই বলেছে আমাকে কালকে রাতে এই লোকটা আপনার দাদাকে মার্ডার করেছে, কারণ তিনি সব কিছু জেনে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর, কিন্তু পারিনি। নীলিমা শেখ এবার হাউমাউ করে কেঁদে উঠল। আব্রাহাম আর সহ্য করতে পারল না, রাগে থরথর করে কাঁপছে শুধু, দুহাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত রাখতে ব্যস্ত। সে চাইলেই নিজ হাতে একে শাস্তি দিতে পারে, কিন্তু আব্রাহাম চায় পুরো বাংলাদেশের পাপের কথা জানুক। আরফান আহমেদ অশ্রুসিক্ত চোখে প্রিয়তমা স্ত্রীর কাছে মনে মনে ক্ষমা চাইলেন। আজ রিতা, ক্ষমা করো আমায়, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো। আমি স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ, তোমাকে দেওয়া একটা কথাও রাখতে পারলাম না। না পেরেছি সুন্দর একটা জীবন দিতে, না পেরেছি সুখের মৃত্যু দিতে। তুমি এক বুক অভিমান নিয়েই আমাকে একা রেখে চলে গেলে। আমার আদ্রিতা, এত কষ্ট তুমি কিভাবে সইলে? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শুনে মিস্টার চৌধুরী ধরফর করে উঠলেন, দৌড়ে পালিয়ে যেতে নিলেন। সবাই চেঁচিয়ে উঠল তা দেখে। আব্রাহাম ইফাত খান ছুটল ধরার জন্য, তখনই দরজার সামনে এসে দাঁড়ালো এত বড় ভুঁড়িওয়ালা, মাথায় টাক পরা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। মিস্টার চৌধুরী সব দিক থেকেই আটকে পড়ে গেলেন। ইন্সপেক্টর মাহফুজুর রহমান দাঁত কেলিয়ে হেসে পেটের ভুঁড়িতে হাত বুলিয়ে বললেন, বাংলাদেশের পুলিশ অলওয়েজ লেট বাই, বাট আমি তো দেখি রাইট টাইমে এন্ট্রি দিয়েছি। তো মিস্টার ড্রাগ ডিলার আমজাদ চৌধুরী, অনেক তো দৌড়ালেন, আমাদের এবার চলুন শ্বশুর বাড়ি। মিস্টার আমজাদ চৌধুরী পেছন ফিরে তাকালো, তার ঠিক সামনেই আব্রাহাম দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হালকা হেসে বলল, ছোট্ট একটা উপহার। আবারও জোরে একটা শব্দ হলো। আব্রাহামের সাদা শার্ট লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে, বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আব্রাহাম হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। আমি দৌড়ে গিয়ে আব্রাহামকে ধরলাম। আমার হাত কাঁপছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কাঁপা কাঁপা গলায় বললাম, আব্রাহাম, আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি মরে যাব, প্লিজ চোখ বন্ধ করবেন না। আব্রাহাম আমার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে হালকা হেসে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে বউ? আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কাঁপা কাঁপা হাতে ওনার মাথাটা বুকের সাথে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলাম। তিনি বললেন, কাঁদে না বউ, এর থেকে সুখের মৃত্যু যে আর নেই। তবে একটাই আফসোস, তোমার সাথে পুরো একটা জীবন কাটানো হলো না। আমি চেঁচিয়ে উঠে বললাম, না আব্রাহাম, আপনি এমনটা করতে পারেন না, আমি এটা মানব না। আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। আপনার কিছু হবে না। রুদ্র ভাইয়া, আরহান ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে হসপিটালে নিয়ে চলুন জলদি। সবাই এতক্ষণে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অদ্রির কথায় হুঁশ ফিরল যেন। রুদ্র দৌড়ে গিয়ে আব্রাহামকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। রুদ্রের চোখ বরাবর ঝাপসা হয়ে আসছে, ঠিক মতো তাকাতে পারছে না। টলমলে পায়ে দৌড়ে গেল, বিড়বিড় করে বলল, আব্রাহাম ভাই, আমার তো তোর কিছু হবে না, তুই তাকিয়ে থাক ভাই, চোখ বন্ধ করিস না প্লিজ। আমি দৌড়ে গিয়ে গাড়িতে বসলাম। রুদ্র ভাইয়া ওনাকে আমার কোলে শুয়ে দিলেন। আরহান ছুটে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। ওর চোখ জ্বালা করছে, যে কোনো সময় টুপ করে গড়িয়ে পড়বে অশ্রু। রক্ত গাড়িতে পড়তে বসতেই আরহান গাড়ি স্টার্ট দিল।
আমি ওনার এক হাত ধরে রাখলাম। ওনার হাত বেয়ে রক্ত গড়াচ্ছে অনবরত। আমি ওনার গালে হাত রেখে ডাকছি শুধু। অবন্তিকা তেলের বোতল নিয়ে শাশুড়ির রুমে উকিঝুঁকি দিচ্ছে। উদ্দেশ্য শাশুড়ির চুলে তেল দিয়ে ভাব জমানো। মিসেস প্রিয়তি বই পড়ছিলেন। অবন্তিকাকে উকিঝুঁকি দিতে দেখে গম্ভীর স্বরে বললেন, চোরের মতো উকি দিচ্ছ কেন? শাশুড়ির কথা শুনে অবন্তিকা লাফিয়ে উঠল। বুকে থুতু ছিটিয়ে রুমে প্রবেশ করে মিষ্টি হাসল। আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু আমি তোমার চুলে তেল দিয়ে দেই। মিসেস প্রিয়তি গম্ভীর মুখে বললেন, আমার চুলে তেল দেওয়া আছে। অবন্তিকা মুখটা চুপসে গেল। ঠোঁট গোল করে ওহ বলে দরজার দিকে পা বাড়ায়। প্রিয়তি ধমকে বলেন, এই মেয়ে তোমাকে আমি যেতে বলেছি। এদিকে আসো, আমার সামনে এসে বসো। অবন্তিকা ধমকে লাফিয়ে উঠে ভয়ে ভয়ে এগিয়ে এসে সামনে বসে। অবন্তিকাকে ঘুরিয়ে বসিয়ে দেয় প্রিয়তি। তারপর মাথায় কাঁকড়াটা খুলতেই কোমর সমান চুলগুলো ঝরঝরিয়ে লুটিয়ে পড়ে নিচের দিকে। চুলে হাত বুলিয়ে বলেন, বৌমা চুলের যত্ন নেও না কেন? আগা ফেটে গেছে, দেও তেলের বোতলটা। অবন্তিকা অবাক হয়ে তেলটা এগিয়ে দেয়। প্রিয়তি চুলগুলো দুপাশে ভাগ করে সুন্দর করে তেল দিয়ে দেন। খুশিতে অবন্তিকার চোখ ভরে ওঠে। কিছুক্ষণ পর দুপাশে ভেনি করে দিয়ে প্রিয়তি বলেন, হয়েছে যাও। অবন্তিকা টুপ শাশুড়ির গালে একটা পাপ্পি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রিয়তি চেঁচিয়ে উঠল, বাঁদর মেয়ে। অর্ণব বেডের ওপর বসে বসে ফোন চালাচ্ছে। শুধু একটা লুঙ্গি পরে আছে। অর্ণব বাড়িতে থাকলে লুঙ্গি পরে থাকে সব সময়। লুঙ্গিতে দারুণ আরাম। ফাঁক ফোকর দিয়ে বাতাস ঢুকে সবকিছু ঠান্ডা করে রাখে। অবন্তিকা দুহাতে বেনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অর্ণব সামনে গিয়ে মিষ্টি হেসে বলল, এই যে দেখুন তো আমাকে কেমন লাগছে। অর্ণব ফোনের দিকে তাকিয়ে বলল, সুন্দর। এতটুকু অবহেলাও যেন সহ্য হলো না অবন্তিকার। একটানে ফোনটা নিয়ে বলল, আমার দিকে তাকাতে বলছি আপনাকে, শুনতে পাননি? অর্ণব ভ্রু কুঁচকে বিরক্তি ভঙ্গিতে তাকায়। পরক্ষণেই চোখে ভাসে বাঁধে মুগ্ধতা। অবন্তিকার হাত ধরে টান মেরে বেডে শুয়ে দিয়ে অবন্তিকার উপর আধশোয়া হয়ে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকে অবন্তিকা লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলে, কি করছেন এসব? দরজা খোলা, কেউ এসে পড়বে। অর্ণব পা দিয়ে ঠেলে দরজাটা মিশিয়ে দিল। অবন্তিকা দুহাতে মুখ ঢেকে ফেলল। অর্ণব ভ্রু কুঁচকে বলল, মুখ ঢাকলে কেন? আমার লজ্জা লাগে। অর্ণব মিটমিটিয়ে হেসে বলল, রাতে না লজ্জা ভেঙে দিলাম, আসো আরেকবার লজ্জা ভাঙিয়ে দেই। অবন্তিকা একগাল হেসে ধাক্কা দিয়ে বলে, ধুর সরেন তো, দিন দুপুরে কি শুরু করেছেন? অর্ণব অবন্তিকার নাকে মুখে চুমু খেয়ে বলে, এত মিষ্টি কেন তুমি? খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোকে তো আমি মেরেই ফেলবো। ওই তুই কোন দেশ থেকে এমবিবিএস পাস করেছিস? শালা ভণ্ড ডাক্তার। রোগীর যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা চালিয়ে যাওয়াই ডাক্তারের ধর্ম। আর তুই আমাকে বলছিস কিছু করার নেই? আবুলের বাচ্চা। আলাভোলা টাইপের ডাক্তারটা অনবরত ঘামছে আর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বলল রুদ্র। রুদ্র তো এমনই হট টেম্পার, একটুতেই রেগে আগুন। তার ছেঁড়া পাবলিক। ডাক্তারটা এবার তুলতুলে বলল, আপনি আমাকে ডাক্তারি শেখাতে আসবেন না। রোগীর হার্টের অনেকটা কাছে বুলেট আটকে আছে। বাংলাদেশের কোনো ডাক্তারের পক্ষে এত রিস্ক অপারেশন করা সম্ভব না। রোগীর যেই অবস্থা, তাকে বিদেশে পাঠানো সম্ভব না। আমার কলার ছাড়ুন। ডাক্তারের কথা শুনে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। শরীরের শক্তি পাচ্ছি না। কাঁদতে কাঁদতে গলা দিয়ে আর শব্দ বের হচ্ছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সানা এগিয়ে এসে রুদ্রকে বলল,
তুমি তো নিজেও একজন হার্টের ডাক্তার, একটু চেক করে দেখো রুদ্র ভাই। এত বছরের শিক্ষাটা কাজে লাগানোর চেষ্টা করো, আমার মনে হচ্ছে তুমি পারবে। রুদ্র কেঁপে উঠল এমন কথায়। 1.5 বছর হলো ডাক্তারি ছেড়েছে, তার মানে এই নয় যে সব কিছু ভুলে গেছে। রুদ্র বলল, কিন্তু আমার লাইসেন্স। আরহান উত্তেজিত কণ্ঠে বলল, কোনো লাইসেন্স বাতিল করা হয়নি রুদ্র ভাইয়া। আঙ্কেল তোমার আর ফারহান ভাইয়ের ঝামেলা সৃষ্টির জন্য এমন করেছে। ফারহান তাই খোঁজ নিয়ে জেনেছে। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই। এতটুকু বলতেই আরহানের কণ্ঠে ভেসে আসে, চোখ ঝাপসা হয়। সহজে কাঁদতে না পারা ছেলেটাও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ভাইয়ের জন্য ভাই কাঁদছে, কি সুন্দর একটা দৃশ্য। আধা ঘন্টার মধ্যে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রুদ্র ওটিতে ঢোকে। কর্তৃপক্ষ রাজি হতে চায়নি, কিন্তু কথায় আছে না, টাকা থাকলে বাঘের চোখও মেলে। রুদ্র কাঁপা কাঁপা হাতে ছুরিটা শক্ত করে ধরে বড় একটা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। অপারেশন চলছে 2 ঘন্টা যাবৎ। রুদ্রর চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। এক সময় বুলেটটা বের করে পাশে থাকা ছোট্ট বাটিটায় রেখে দিয়ে ডুকরে কেঁদে ওঠে রুদ্র। পাশে থাকা অন্যান্য ডাক্তার আর নার্সগুলোর চোখে অশ্রু জমে। সত্যিকারের বন্ধুগুলো বুঝি এমনই হয়, বন্ধুর দুঃখে বন্ধু কাঁদে। রুদ্র চোখ মুখ মুছে দরজা খুলে বেরিয়ে আসে। সবাই ভয়ার্ত চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সবাইকে দেখে রুদ্রের কান্নার বেগ বাড়ে। রুদ্র ভাইয়াকে এভাবে কাঁদতে দেখে আমার বুকের মধ্যে দুমড়ে মুচড়ে উঠল। গলায় কান্নারা দলা পাখি আছে, তবে কি সর্বনাশ হয়ে গেল। নীল ভয়ে ভয়ে বলল, রুদ্র ভাইয়া, ফারহান ভাইয়ের কিছু হয়নি তাই না? রুদ্র কান্না মুখে হাসি বিজু কণ্ঠে বলে, রাতের মধ্যে জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। কিছুক্ষণ পিনপিন নীরবতা, তারপর সবাই এক এক করে বলে উঠল আলহামদুলিল্লাহ। নীল খুশিতে লাফিয়ে উঠল, জাপটে ধরল রুদ্রকে। তাল সামলাতে না পেরে রুদ্র কয়েক পা পিছিয়ে যায়। দুজনে হেসে উঠল একসাথে। সেই হাসিতে তাল মিলিয়ে হাসে সবাই। প্রত্যেকের চোখে কান্না আর মুখে হাসি। এতক্ষণের শোকসভা মুহূর্তেই মেতে উঠেছে উৎসব মুখর পরিবেশে। আমি হেসে বুক ভরে শ্বাস নিলাম। বিড়বিড় করে বললাম, এই পরিবারটা যেন সবসময় এমন হাসি খুশি থাকে। এরা এক একজন এক একটা চাকার মতো, একটা নষ্ট হলে সম্পূর্ণ গাড়ি অচল। আমি অনুভব করলাম আমার কাঁধে কেউ মাথা ঠেকিয়ে বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম শাকির আমাকে জড়িয়ে ধরে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা খুব ক্লান্ত। ঠিক তখনই শাকির আমার দিকে তাকালো। চোখাচোখি হতেই ভারী প্রশস্ত হলো মেয়েটা। সরে যেতে চাইলে আমি জড়িয়ে ধরে মৃদু হাসলাম। শাকিরাও হাসতে হাসতে বিনিময়ে। এতগুলো বছর মেয়েটাই প্রথম আমার দিকে তাকিয়ে হাসলো, আমার কাঁধে মাথা এলিয়ে দিল আবারও। এভাবেই হয়তোবা কোনোদিন আমার মাঝে দূরত্বটা কমতে কমতে শূন্যে এসে দাঁড়াবে। এই মেয়েটাও একদিন আমাকে আপন করতে শুরু করবে। এর মধ্যেই একটা সুদর্শন যুবক এসে বলল, সাইলেন্ট, এটা হসপিটাল, দয়া করে আপনারা চুপ থাকুন। এই নিয়ে 2বার বলা হয়ে গেছে আপনাদেরকে। একটু আগে ছেলে মেয়ে সবাই হাউমাউ করে কাঁদছিলেন, আর এখন খুশিতে লাফাচ্ছেন। আজব পাবলিক। আরহান ভ্রু কুঁচকে বলল, হয়েছে বলা, আপনি এখন আসতে পারেন। ছেলেটা থতমেতে চলে গেল। তা দেখে সবাই ফিক করে হেসে উঠল। নিতু হাসতে হাসতে মুখে তর্জনী ঠেকিয়ে বলে, হুশ, সাইলেন্ট। সাথে সাথে সবাই মুখে আঙ্গুল ঠেকিয়ে মাথা নাড়ল। রুদ্র কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, এ নেগেটিভ রক্ত দরকার হবে 3 ব্যাগের মতো। আমি 1 ব্যাগ নিয়ে এসেছি, তোরা বাকিটার ব্যবস্থা কর। আমি বললাম, অর্ণবের ব্লাড গ্রুপ এ নেগেটিভ, ওকে কল দে নীল। রুদ্র ভাইয়া। রুদ্র ফিরে তাকায় অদ্রির দিকে। মেয়েটার সাথে কথা বলতে তার অস্বস্তি বোধ হয়। ভাগ্যের অদ্রি ভুলে গেছে সব স্মৃতিগুলো, না হলে রুদ্র কখনো অদ্রির সামনে এসে দাঁড়াতো পারতো না, অপরাধ বোধের কারণে।
রুদ্র হালকা হেসে বলে, ভাবি জ্ঞান ফেরার আগ পর্যন্ত তোমার স্বামীর দর্শন তুমি পাচ্ছ না। আমি কিছুটা অপ্রস্তুত হলাম। এরা দুই বন্ধুই একই রকম বলতে কলকাতা বুঝে যায়। আমি মুখ খুলে বসে রইলাম আর চোখে তাকিয়ে দেখলাম সবাই মিটিমিটি হাসছে। ধ্যাত, এত হাসাহাসির কি আছে? নিজের জামাইয়ের কথাই তো জানতে চেয়েছি। আজব। নিতুর হঠাৎ মাথাটা কেমন ছিড়ছিড় করে উঠল। ঘাড়ের চামড়া অত্যাধিক গরম লাগছে। পেটের সব কিছু উল্টে আসছে যেন। নিতু এক হাতে মুখ চেপে দৌড়ে এলো ওয়াশরুমে। তা দেখে নীল ছুটলো পিছু পিছু। বেচারা দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। ওটা ওয়াশরুম, তাই বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়েই ছটফট করছে। আরে, তার বিড়াল ছানার মতো বউটার কি হলো হঠাৎ? নিতু চোখ মুছে ক্লান্ত ভঙ্গিতে বেরিয়ে আসতে নীল দৌড়ে গিয়ে ধরলো। দু হাতে আগলে নিয়ে ব্যস্ত হয়ে বলল, নিতু প্রোটেকশন নেওয়ার পরেও প্রেগনেন্ট হলে কিভাবে? আচ্ছা যাই হোক, আমি অনেক খুশি। এত জলদি বাবা হব ভাবিনি, তাও চলবে, সমস্যা নেই। তোমার তো অনেক অনেক যত্ন নিতে হবে। আমি ভাবছি এখন থেকে বেবির জন্য খেলনা জামা কাপড় কিনতে শুরু করব। আচ্ছা, তোমার কেমন ফিলিংস হচ্ছে? নিতু আহম্মদের মতো ডাব ডাব করে তাকিয়েছিল এতক্ষণ নীলের দিকে। ফুস করে একটা শ্বাস ফেলে বলে, তোর মাথার তারে লুজ কালেকশন হয়েছে নীল। কী সব বলছিস? মাত্র 1 সপ্তাহ হলো না বিয়ের, আর তুই বেবির স্বপ্ন দেখিস? আমি হসপিটালের গন্ধ নিতে পারি না, তাই এমন হয়েছে, আর কিছু না। কথা শেষে নীলের দিকে তাকিয়ে দেখলো মেয়েটার আগে কিরমির করে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। নিতুর একটা আগের করা ভুলের কথা স্মরণ হতেই জিভ কাটলো। ইতিউতি তাকিয়ে আমতা আমতা করে বলল, সরি, ছোট্টবেলার অভ্যাস। মাঝে মাঝে তুই আমিতে তালগোল পাকিয়ে ফেলি ভুলে। আর হবে না, প্রমিস। নীল শান্ত চোখে তাকিয়ে সামনের দিকে এগিয়ে চাপা কণ্ঠে বলে, এর শাস্তি তুমি রাতে পাবেন। নিতু শুকনো গলায় ঢোক গিলে খয়েরি রঙা শাড়িটা চুলের পানিতে ভিজে একাকার। অবন্তিকা হাঁচি দিচ্ছে লাগাতার। তার কটমট করে অর্ণবের দিকে তাকাচ্ছে। অর্ণব বিছানায় বাবু হয়ে বসে ভেজা চুলে তোয়ালে চালাচ্ছে আর মিটিমিটি হাসছে। অবন্তিকা আবার আগে অগ্নিশর্মা হয়ে বলল, এই এই আপনি হাসছেন কেন? বেহায়া লোক, দিন দুপুরে অসভ্যতামি করার সময় মনে থাকে না, আর এখন গা জ্বালানো হাসি দিচ্ছে। অর্ণব মিটিমিটি হেসে অবাক হওয়ার ভান করে বলল, কখন অসভ্যতামি করলাম? আমি তো আদর করছি, আর সাইড ইফেক্ট হিসেবে তোমার ঠান্ডা লেগেছে, এতে আমার কি দোষ? অবন্তিকার রাগে কান্না পেল। বড় করে শ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করে নাক ফুলিয়ে বলল, হ্যাঁ, এখন তো সব দোষ আমার। হাচ্চু, আমি আজ থেকে মায়ের ঘরে থাকবো হাচ্চু। তবে বুঝবেন বউয়ের সাথে বেতলামি করার সাউন্ড ইফেক্ট কেমন হয় হাচ্চু। কথাটা বলেই অবন্তিকা তোয়ালেটা ছুঁড়ে মারে অর্ণবের দিকে। অর্ণব সেটা ক্যাচ করে ধরে এসে অবন্তিকাকে পেছন থেকে জড়িয়ে কাঁধে চিবুক ঠেকিয়ে বলে, আচ্ছা, শব্দ অর্ণব ব্যানার্জির। সরি আমার সোনা বউ। ময়না বউ রাগ করে না। তোমাকে ছাড়া ঘুমাবো কিভাবে? এত বড় শাস্তি আমাকে দিতে পারবে তুমি? ভালোবাসি বউ। অবন্তিকার গালে আইসক্রিম হয়ে যায়, ঠোঁটে ফোটে লাজুক হাসি। তা দেখে অর্ণব নিজেও হাসে। এমন নরম সরম বউয়ের পেলে জীবন আরে কি লাগে। অবন্তিকার চুলে নাক ডুবিয়ে শ্বাস নেয়। তারপর বিছানা থেকে তোয়ালেটা নিয়ে অবন্তিকার ভেজা চুলগুলো সুন্দর করে মুছে দেয় আর বলে, চুল ঠিক মতো না মুছলে ঠান্ডা তো লাগবেই। আমার বিরক্ত লাগে। অর্ণব দুষ্ট হেসে বলল, রোজ আমার সাথে শাওয়ার নিবে বেনিফিট হিসেবে। তোমার চুল মুছিয়ে দেব, প্রমিস। ধুর ছাই, আপনার যত বাজে কথা। এর মধ্যে অর্ণবের ফোন বেজে উঠল। অবন্তিকাকে ছেড়ে দিয়ে ফোনে কথা বলল। তারপর অবন্তিকাকে বলল, আব্রাহাম ভাইয়া হসপিটালে ভর্তি, চলো আমাদের যেতে হবে। রাত 2টা। আব্রাহামের জ্ঞান ফিরেছে রাত 8টার দিকে। তারপর ওকে ঘুমের ওষুধ দিয়ে কেবিনে শিফট করা হয়।
আমি সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। রুদ্র ভাইয়া থাকতে চেয়েছিলেন, কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি, কারণ উনি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আব্রাহামের দিকে। কত মায়া এই মুখটায়। জ্ঞান ফেরার পর আমাকে মৃদু স্বরে ডাকছিল। মানুষটা এত কেন ভালোবাসে আমাকে? কিভাবে পারেন এত যত্ন করে ভালোবাসতে? আমার ভাবনার মাঝেই দেখলাম উনি চোখ মেলে তাকিয়েছেন। আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওনার হাত, তাতে চুমু খেয়ে বললাম, কেমন লাগছে এখন? জানেন কত ভয় পেয়েছিলাম আমি। আর কখনো আমার থেকে দূরে যাবেন না প্লিজ। আমি ডাক্তার ডেকে আনি। বলেই উঠতে নিলাম, উনি আলতো করে আমার হাত চেপে ধরে বললেন, যেও না। আমি বসে পড়লাম টুলে। উনি ভ্রু কুঁচকে বললেন, এইটুকুতেই চোখে মুখের এই অবস্থা। আমি মরে গেলে কি হতো তোমার? ওনার কথায় বুকের ভেতর কেমন ধক করে উঠলো আমার। দুহাতে ওনার হাত চেপে ধরে গাল ঠেকিয়ে বললাম, আর কখনো এসব বলে আপনার সাথে কথা বলবো না আমি। উনি হালকা হেসে বললেন, কাঁদে না গো, কাছে আসো। আমি এগিয়ে গেলাম ওনার দিকে। উনি ফিস ফিস করে বললেন, আরো কাছে। আমি আরো ঝুঁকতেই ওনার কপালে কপালে স্পর্শ হলো, নাকে নাক ছুলো। উনি ফিস ফিস করে বললেন, কিসমি। আমি চোখ বন্ধ করলাম, হাত দিয়ে ওনার গাল ছুঁয়ে আলতো করে ঠোঁটে ঠোঁট স্পর্শ করতেই উনি আঁকড়ে ধরলেন আমার ঠোঁট। তাতে মৃদু কেঁপে উঠলাম আমি। ধীরে 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 ওনার হাত আমার কোমরে ছুলো। আমি ভুলে গেলাম আমি কোথায় আছি। ওনার গলা পেঁচিয়ে ধরে রেসপন্স করলাম ধীর গতিতে। এমন সময় হঠাৎ দরজা ঠেলে ঢুকলো কম বয়সী একটা নার্স। বেচারি হা করে তাকিয়ে আছে সামনের দিকে। হসপিটালে সে অনেক মানুষকে কাঁদতে দেখেছে, হাসতে দেখেছে, কিন্তু এই প্রথম কোনো হার্টের অপারেশন করা রোগীকে হাসপাতালে রোমান্স করতে দেখলো। বেচারি অবাকে বিস্ময়ে খুব খুব করে কেসে উঠলো। কাশি যেন থামছেই না। অবস্থাটা ঠিক কেমন যে এখনই কাশতে কাশতে যক্ষা রোগীর লিস্টে নাম লিখিয়ে তবেই থামবে কাশি। হঠাৎ কারো কাশির শব্দে আমি ছিটকে সরে গেলাম ওনার কাছ থেকে। সামনে তাকিয়ে দেখি নার্সটা চোখ বড় বড় করে তাকিয়ে খুব খুব করে কাশছে। লজ্জায় দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে পারছিলাম না আমি। এর মধ্যে আব্রাহাম বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? নিজের কাজ করে বিদায় হন। এহেন কথায় মেয়েটার হুঁশ ফিরল যেন। এগিয়ে গিয়ে রক্তের ব্যাগটা পাল্টে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলল, ভেতর থেকে লক করে দেন প্লিজ। আমি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওনার দিকে ঘুরে তাকিয়ে দেখি ওনার মুখভঙ্গি স্বাভাবিক, কিন্তু লজ্জা ভাবা যায়। এই লোকটার জন্য আমাকে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। ছ্যা। আমি ওনার পাশে গিয়ে বসলাম। উনি বললেন, মাথা ব্যথা করছে, হাত বুলিয়ে দাও। আমি বিনা বাক্য ব্যয়ে তাই করলাম। উনি এক সময় আবারও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। আকাশে সূর্য উঠেছে অনেকক্ষণ। বেলা বাজে 10:30। আব্রাহামের ঘুম ভেঙেছে মিনিট 10 আগে। হাতের উপর ভারী কিছু অনুভব করতেই তাকিয়ে দেখে তার হৃদয়ের রানী প্রিয়তমা স্ত্রী হাতের উপর গাল ঠেকিয়ে নিশ্চিন্তে, এলোমেলো চুল, ফোলা ফোলা গাল, নাকের ডগায় তেল জমেছে ছোট বাচ্চাদের মতো। ঠোঁট উল্টে ঘুমাচ্ছে আদ্রিয়ানা। আব্রাহামের বড্ড ইচ্ছে হলো ওই ফোলা ফোলা গালে চুমু খাওয়ার, কিন্তু এখন সেটা সম্ভব না। তাই বিরক্ত হয় আব্রাহাম। এরই মাঝে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সাদা অ্যাপ্রন পরা একজন মধ্যবয়স্ক মহিলা। আব্রাহাম তার দিকে তাকিয়ে ঠোঁটে তর্জনী ঠেকিয়ে সতর্ক ভঙ্গিতে ইশারায় চুপ থাকতে বলে অদ্রিককে দেখায়, যেন বলছে, হুশ, একদম চুপ, আমার বউ ঘুমাচ্ছে। মহিলা ডাক্তারটা ঠোঁট এলিয়ে হাসলেন নিঃশব্দে। আব্রাহামকে ওষুধ দিয়ে বেরিয়ে গেলেন। টু শব্দটি পর্যন্ত করলেন না, কারণ এই যুগে স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা খুব একটা দেখা যায় না। আমি চোখ খুলে পিট পিট করে তাকাই, দেখি আব্রাহাম আমার থেকে চোখ সরিয়ে রাগী দৃষ্টিতে সামনে তাকায়।
সব সময় এমন বাদরের মতো লাফালাফি চেঁচামেচি না করলে ভাত হজম হয় না তোর। বেয়াদব, তোর জন্য আমার বউটার ঘুম ভেঙে গেল ফাজিল কোথাকার। আরহান কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, আব্রাহাম তাকে এক নাগাড়ে বুকেই চলেছে। আব্রাহামের শরীরে জোর না থাকায় ধমক থেকে বেঁচে গেল আরহান। আমি ঘুম ঘুম চোখে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ওনার বকাঝকার কেন্দ্রবিন্দু যে আমি, তা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি। মূলত আরহান ভাই স্বভাব সুলভ, একটু জোরেই কথা বলে। সেই শব্দে আমার ঘুম ভেঙে যাওয়াতেই ওনার এমন বর্বরতা। বিরক্ত হলাম আমি। এইটুকু একটা বিষয় নিয়ে এত হম্বিতম্বি করার কি আছে? মানুষ এত বউ পাগল কিভাবে হতে পারে? আজব তো। আরহান ভাই, আপনি চলে যান, আমি ওনাকে দেখছি। এগিয়ে গিয়ে দেখলাম ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে হবে। এর মধ্যে আরহান বলে, ভাবি তোমার ব্রাশ, কিছু জামা কাপড় আর খাবার পাঠিয়েছে ফুপ্পি। ভাইয়ের অপারেশন করতে গিয়ে রুদ্র ভাই মনে হয় দুই একটা তারে পেঁচ লাগিয়ে দিয়েছে, তাই ভাই এমন রাগারাগি শুরু করেছে। তুই যাবি তুই। আব্রাহাম ধমকে উঠতে আরহান আর সুর করে পালিয়ে গেল। আমি ব্যাগটা নিয়ে আব্রাহামের বেডের পাশে রেখে এক সেট কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হয়ে দেখি আমার উনি গাল ফুলিয়ে ঢোল বানিয়ে বসে আছেন। হসপিটালের আকাশি রঙের পোশাকটাতে ওনাকে দারুণ দেখাচ্ছে, একদম কিউট একটা বেবির মতন। আমি গিয়ে ওনাকে উঠে বসিয়ে দিয়ে ওনার চোখ মুখ ধুয়ে দিলাম। আমার ওড়না দিয়ে ওনার মুখ মুছে দিতেই উনি আমার ওড়নাটা হাতের মুঠোয় নিয়ে খেলতে শুরু করলো। আমি অবাক হয়ে বললাম, ছাড়ুন, খাবার নিয়ে আসি, আপনার ওষুধ খেতে হবে। উনি হাতে থাকা ওড়নার দিকে তাকিয়ে বলল, মর্নিং কিস। আমি জানি এখন কিছু বলাই বৃথা, তাই এগিয়ে গিয়ে ওনার কপালে চুমু খেয়ে সরে আসতে নিলে উনি এক হাত আমার ঘাড় ধরে টেনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে আলতো স্পর্শ করে ছেড়ে দিলেন। আমি পিছিয়ে এসে খাবার বের করলাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফালাফি শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। উনি কৌতুকের ছলে বললেন, কিস আর পাপ্পের মধ্যে পার্থক্য বুঝতে শেখো বউ। বলি, একটা বুঝো আর একটা। ওনার কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল আমার। ওনার দিকে ঘুরে বললাম, চুপ করবেন আপনি, সব সময় শুধু বাজে কথা, নির্লজ্জ লোক। আমার কথা শুনে উনি ঠোঁট বাঁকিয়ে হাসলেন। আমি ওনার মুখের সামনে চামচ দিয়ে বললাম, হা করুন। উনি বিনা বাক্য ব্যয় খেয়ে নিল। খাওয়া শেষে ওনাকে এত বড় বড় ওষুধগুলো খাইয়ে দিয়ে দম নিলাম আমি। এর মাঝেই একে একে রুমে প্রবেশ করে নীলনীতু, আরহান ভাই, শাকিরা, রুদ্র ভাইয়া, সানার, অর্ণব, অবন্তিকা। আরহান অসহায় কণ্ঠে বলল, তুমি তো বিছানায় শুয়ে শুয়ে বউ সেবায় যত্ন খাচ্ছ, আর এদিকে যে আমার বিয়ে বাসর দুটোই পিছিয়ে গেল, সেদিকে কারো খেয়াল আছে? কথা শেষে বাঁকা চোখে শাকিরার দিকে তাকালো। শাকিরা মুখ বাঁকিয়ে বলল, বিয়ের জন্য মরে যাচ্ছে, দেখো নির্লজ্জ লোক। ওদের কাণ্ড দেখে সবাই হো হো করে হেসে উঠল। অর্ণব বলল, এক কাজ করো ভাইয়া, তুমি বরং ভাবিকে বগল দাবা করে পালিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি তোমার বিয়ের পর শনি ঘুরপাক খাচ্ছে, তাই তোমাকেই কিছু করতে হবে, বুঝলে? মনে হয় আইডিয়াটা আরহানের মনে ধরেছে। তার মুখটা কেমন এনার্জি বাল্বের মতো চকচক করে উঠল। কিন্তু সেই চকচকে মুখে আধার নামলো শাকিরার কথায়। শাকিরা লাফিয়ে উঠে বলল, আমি এভাবে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে হবে ধুমধাম করে, সবাই নাচবে, হাসবে, সাজবে, আমি ওসব পাইনসাবি করতে পারবো না। নীল সাথে তাল মিলিয়ে বলল, একটা মাত্র বোন আমার, এভাবে হেলায় ফেলায় তাড়াবো নাকি? সুন্দর করে পেতনি সাজিয়ে তারপর ঝাঁটিয়ে বিদায় করব ওকে বাড়ি থেকে। নীলের কথায় আরো হাসির ধুম পড়ল কক্ষটায়। শাকিরা দাঁত কিরবির করে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। রুদ্র এগিয়ে গিয়ে আব্রাহামের সঙ্গে নানান কথায় ব্যস্ত হয়ে পড়ল। আর আমরা আড্ডায় মেতে উঠলাম। হাসি ঠাট্টা, চড় থাপ্পড়, একজন আরেকজনকে পেঁচানো, এসব নিয়েই কাটলো সময়। 7 মাস পর
সকাল 9:40 অবন্তিকা ঠোঁটে লিপস্টিক দিয়ে ব্যস্ত। এমন সময় অর্ণব পেছন থেকে শাড়ির ফাঁকে হাত গলিয়ে দিয়ে ঘাড়ে ঠোঁট চেপে বলল, বউ তোমাকে এত সুন্দর লাগছে। এই রূপের উত্তাপে আমি জ্বলে পড়ে অঙ্গার হচ্ছি। আজকে না যাই প্লিজ, সারাদিন শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ হবে। আব্বু আম্মু মন্দিরে গেছে, সারাদিন ঘুরবে পুরো বাড়িটায়, শুধু তুমি আর আমি। আজকে না যাই কালকে যাব। অবন্তিকা অর্ণবের কথায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিজেকে ছাড়িয়ে দিয়ে বলল, জলদি চলেন, লেট হচ্ছে, বলেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দিয়ে বলল, তুমি আমার কথা শুনলে না, অবাধ্য পাখি। অবন্তিকা ঠোঁট চেপে হাসলো, অর্ণবকে পেছনে থেকে জড়িয়ে ধরে বাইকে বসে পরপর 3টা চুমু খেলো অর্ণবের ঘাড়ে। অর্ণবের কানের কাছে ফিস ফিস করে বলল, রাতে বাধ্য হব। অর্ণব ঠোঁট কামড়ে হাসে, তারপর বাইক ছুটিয়ে যায় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। 2 মিনিটের মধ্যেই পৌঁছে যায় তারা। অর্ণবের বাবা জেল থেকে মুক্তি পেয়েছে 5 মাস আগে। অর্ণব বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল সেদিন। অরবিন্দু ব্যানার্জির চোখেও পানি ছিল সেদিন। তারপর নতুন বাড়ির কাজ শেষ হলো, 2 মাস আগে সেই বাড়িতে উঠেছে তারা। আমি কোলের উপর আচারের বয়ম নিয়ে সোফায় বসে আছি আর টুকুর টাকুর চোখে দেখছি চারপাশটা। সবাই কাজে ব্যস্ত। 2 মাস আগে আমার শ্বশুর শাশুড়ি দেশে ফিরেছেন, তারপর নতুন বাড়িতে শিফট হয়েছি আমরা। শিখ বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আব্রাহাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে ধমকে ধমকে কাজ করাচ্ছেন, আর ফাঁকে ফাঁকে আমাকে জুস ফল এটা সেটা খাইয়ে দিচ্ছেন। আর আমি নাকমুচ কুচকে সেসব গিলছি। 5 মাসের হালকা ফুলে ওঠা পেটের উপর হাত রেখে উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য রান্নাঘরে যাব। কি সুন্দর ঘ্রাণ আসছে, মনে হয় আম্মু গোস্ত রান্না করছেন। ইস, ভাবতেই মুখে পানি চলে আসলো। বেবিরা পেটে আসার পর থেকে আমি কেমন পেটুক হয়ে গেছি, যা দেখি তাই খেতে ইচ্ছে করে। তাতে আব্রাহাম বেজায় খুশি। মুখ ফুটে বলতে দেরি, ওনার হাজির করতে দেরি না। আমি অনেকটা গুলুমুলু টুলুমুলু হয়ে গেছি। আব্রাহাম আমার গাল টেনে চুমু খায় সময় পেলেই। এই লোকটাকে নিয়ে আমার হয়েছে অনেক জ্বালা। আমাকে একা একা হাঁটতেও দেয় না উনি। উনি যতক্ষণ বাড়িতে থাকেন আমাকে কোলে নিয়ে বসে থাকে। পুরো বাড়িতে কার্পেট বিছিয়েছে। আমার প্লাজো আর হাই হিলগুলো আলমারিতে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমি যদি পড়ে যাই এই ভয়ে তার মাথা ঘোরে। আমার ভাবনার মাঝেই উনি ধমকে বললেন, এই মেয়ে, তোমাকে বসে থাকতে বলিনি আমি, কোথায় যাচ্ছ? আব্রাহামের ধমকে আমি ফুলিয়ে উঠলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এই হয়েছে আরেক ঝামেলা, একটুতেই মুড সুইং হয়। যেই সেই মুড সুইং না, একদম গড়াগড়ি খেতে খেতে কান্না করার মতো মুড সুইং। আব্রাহাম দৌড়ে এসে আমাকে বলল, কাঁদে না বউ, সরি। এর মাঝে আমার শ্বশুর মশাই চেঁচিয়ে উঠল, বৌমা কাঁদছে কেন? ফারহান, তুই আমার মেয়েকে বকেছিস, তোকে আমি বাড়ি ছাড়া করব। এতে যেন 16 কলা পূর্ণ হলো। আমি ভ্যাবা করে কেঁদে উঠলাম বাড়ি ভর্তি মেহমানের সামনে। এভাবে কাঁদতে আমার নিজেরও লজ্জা লাগছে, তাই নাক টেনে কান্না আটকিয়ে বললাম, কিছু হয়নি আব্বু, এমনি কেঁদে ফেলেছিলাম। আব্রাহাম হাত বাড়িয়ে আমার গালের পানি মুছে দিয়ে বলল, কেঁদে কি অবস্থা করেছ মুখের? কিছু খাবে? এনে দিব। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, গোস্ত খাবো। রান্নাঘর থেকে ঘ্রাণ আসছে কি সুন্দর। আব্রাহাম আমাকে ধরে সিঁড়ি দিয়ে ওঠাতে ওঠাতে চেঁচিয়ে উঠল, রিয়া, তোর ভাবের জন্য এক বাটি গোস্ত নিয়ে আয়। সিঁড়ি পেরিয়ে করিডোরে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমার নাকে নাক ঘষে বললেন, আমার বউটা এত আহ্লাদি কবে হলো? এই চোখের প্রতিটা অশ্রু যে আমার হৃদয়ে তীরের মতো আঘাত করে, কত বিক্ষত করলো। তার ওষুধকে দেবে আমায়। আমি হালকা হেসে ওনার গলা জড়িয়ে গালে চুমু খেয়ে বললাম, আমি আছি কি করতে? উনি আমার ঠোঁটের ঠোঁট ছুঁয়ে বললেন, আমাকে ভালোবাসতে। আমাকে বেডে বসিয়ে দিয়ে চিরুনি এনে উনি আমার চুলগুলো আঁচড়ে দিচ্ছেন। আমি ঠোঁট উল্টে বললাম,
এই আব্রাহাম, বলো, খিদে পেয়েছে তো? আব্রাহাম চেঁচিয়ে উঠলো। রিয়া এর মধ্যে রিয়া দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। মুই কামিং অ্যান্ড ল্যান্ডিং করিং ভাইজান। গোস্ত ঠান্ডা করে আনতে লেট হয়ে আছে। ভাবি জানতো হোডিং হোডিং নট ইডিং। রিয়ার কথা শুনে আমি খিলখিলিয়ে হেসে উঠলাম। মেয়েটার কথার শুরুতে আর শেষে ভুলভাল ইংরেজি বলা যেন মুদ্রা দোষ। আব্রাহামকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এরপর থেকেই মেয়েটার এই অবস্থা। আব্রাহাম বিরক্তি হয়ে বললেন, ভুলভাল ইংলিশ বলার জন্য তোকে আমি স্কুলে ভর্তি করেছি বেয়াদব। সব কিছুতেই লেট করিস। আজ থেকে তোর সিরিয়াল দেখা বন্ধ। রিয়া মুখ ভেঙচে দৌড়ে পালালো। আব্রাহাম তা দেখে অবাক হয়ে বলল, তোমার লাইফে এই মেয়েটা এমন বেয়াদব হচ্ছে? আমি ওনার বুকে মাথা রেখে বললাম, পিচ্চি মেয়ে, ওর বয়সটাই তো এইসবের। ওকে এত বকবেন না, মেয়েটার আছে আমরা ছাড়া। আব্রাহাম আমাকে কোলে তুলে নিয়ে বললেন, চলো গোসল করবে। আব্রাহামের আজ ঈদের দিন লেগেছে। মুখ থেকে হাসি যেন সরছেই না। একটাও পর পর লুঙ্গি ডান্স দিচ্ছে। রুদ্র সেম অবস্থা। দুটোতে একসাথে গোসল করতে ঢুকেছে। ফোনে লাউড স্পিকারে গান বাজছে। আরহান আর রুদ্র একসাথে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বডি স্প্রে করছে। এরপর বীর শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরে আয়না ঘুরে ঘুরে নিজেকে দেখলো দুজন দুজনকে। তারপর রুদ্র হাত বাড়িয়ে বলল, আয় ভাই বুকে আয়, আমরা আজ নিজেকে কোরবানি দিতে যাচ্ছি। আরহান এসে কোলাকুলি করে বলল, রুদ্র ভাই, আমার যে কি খুশি লাগছে, আবার খারাপও লাগছে। এতগুলো টাকা এরা হাতিয়ে নিবে। অজরি ভাবি সবার আগে এসে গেট ধরবে দেখো। আমি যদি পারতাম জুতো মাথায় নিয়ে ঘুরতাম। এই জুতার জন্য কয় হাজার খেয়াতে হবে আল্লাহ পাক জানে। রুদ্র মুখবার করে বলল, সহমত। আচ্ছা, আমাদের এখনো নিতে আসেনি কেন? বিয়ে করব কখন? আরহান ফুস করে একটা দীর্ঘশ্বাসে বলল, সবে তো সন্ধ্যা, বিয়ে হবে রাতে। রুদ্র চেঁচিয়ে উঠল, তাহলে বাসর হবে কখন? আরহান দাঁত কেলিয়ে লাজুক ভঙ্গিতে বলল, মধ্যরাতে। রুদ্র ঠোঁট কামড়ে হেসে ঘাড়ে হাত ঘুরিয়ে বিড়বিড় করে বলল, মধ্যচন্দ্রিমা। আব্রাহাম এত আস্তে ড্রাইভ করছেন কেন? বাইরে তাকিয়ে দেখুন, সাইকেলটাও আপনার আগে চলে যাচ্ছে। আমাকে জলদি যেতে হবে, আমি গেট ধরবো। আব্রাহাম বিরক্তির কণ্ঠে বলে, এসব না করলে হয় না। এত গরমের মাঝে তুমি দাঁড়িয়ে থাকবে, বেবিদের সমস্যা হবে তো। আমি দুদিকে মাথা নেড়ে বললাম, না হয় না, দাঁড়িয়ে থাকতে পারবো। আব্রাহাম দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দুনিয়ার সবাইকে এক ধমকে চুপ করিয়ে দিতে পারলে উভয়ের সাথে কথা উঁচিয়ে কথা বলতেও তার ইচ্ছে করে না। এখন তো আরো বেশি কিউট লাগে। চোখ ঘুরিয়ে নাক ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বউটা যখন কাঁদে, আব্রাহামের যে কি কষ্ট হয় বলে বোঝানো যাবে না। ফোলা ফোলা মুখটা দেখলেই ইচ্ছে করে সারাদিন চুমু খেতে, আদর করতে। এমন বউয়ের সাথে কি আর রাগারাগি করা সম্ভব? না, একদমই না। বরযাত্রী গেটের সামনে এসে দাঁড়াতেই দুটো মেয়ে দুদিকে ফিতা টেনে ধরলো। নিতু 6 মাসের বড়া পেটে হাত বুলিয়ে আরেক হাত উঁচিয়ে সালামের ভঙ্গিতে ছেলে পক্ষদের বলল, আসসালামু আলাইকুম বাবা। জামাই আইছে বিয়া করতে, আপনারা আইছেন কেবা? এহেন প্রশ্নে ছেলে পক্ষের ছেলেগুলো থতমত খেয়ে ভাবলার মতো তাকালো। তা দেখে মেয়ে পক্ষ খিলখিলিয়ে হেসে উঠল। ছেলে পক্ষে আরহানের 10-12টা বন্ধু আছে। তার মধ্যে আরহানের ঘনিষ্ঠ বন্ধু মুশফিক বাঁকা হেসে ঠোঁট টিপে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা। জামাই আইছে বিয়ে করতে, আমরা হইলাম শোভা সৌন্দর্য হিসেবে বলা হয়েছে। উত্তর শুনে মেয়ে পক্ষ মুখ কালো আর ছেলে পক্ষ হাসিতে ফেটে পড়ল। আমি মুখ ভেঙচি কেটে বললাম, হয়েছে হয়েছে, হাসা বন্ধ করে 40,000 দিন, তা না হলে ঢুকতে দেব না। ছেলে পক্ষ চেঁচিয়ে উঠল, 1 টাকাও দেব না। অবন্তিকা ভুক কুচকে বলল, তাহলে আপনাদের বরদেরকে নিয়ে ভাগেন, আমাদের কনেদের জন্য পাত্রের অভাব নেই। মুশফিকের পাশে দাঁড়িয়ে থাকা রাহুল বলল, মিস, তুমি চাইলে তোমাকে নিয়ে ভাগতে পারি, তা যাবে নাকি?
সবগুলো ছেলে হো হো করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা অর্ণব ভ্রু কুঁচকে তাকায়। তার বউ নিয়ে ভাগার ফন্দি আটছে এই ছেলে, কি সাংঘাতিক। অর্ণব এক হাতে বউয়ের কাজ জড়িয়ে ধরে বলল, কপালের লাল টুকটুকে সিঁদুরটা কি চোখে পড়েনি মিস্টার, নাকি চোখে গ্যাস্ট্রিক হয়েছে? আমার বইয়ের দিকে না তাকিয়ে শাখার দিকে তাকান। রাহুল নামক ছেলেটার মুখের অবস্থা দেখার মতো হলো। রুদ্র ভ্রু কুঁচকে তাকায়। পিতার ওই পাশে কিছুটা দূরে চেয়ারে বসে থাকা আব্রাহামকে বলে, আব্রাহাম তুই আমার বন্ধু, তুই আমার সাথে আয়। তোর বইয়ের জন্য সবাই আছে, তুই হবি ছেলেপক্ষ, তুই এখানে কি করিস? কথাগুলো বলে আবারও মুখে রুমাল চেপে ধরে রুদ্র। আব্রাহাম ভাবলেশীনভাবে বলল, আমি মেয়ে পক্ষ না ছেলে পক্ষ না, আমি হলাম খাওয়া পক্ষ। বিয়ে খেতে এসেছি, খেয়ে বউকে নিয়ে চলে যাব ব্যাস। আব্রাহামের কথায় হাসির রোল পড়লো চারিদিকে। রুদ্র দাঁত কিরমির করে বলল, শালা মির্জাফর। আহরান মুখ থেকে রুমাল সরিয়ে বলল, বদরি ভাবি, আমি না তোমার একমাত্র সোনার টুকরো দেবরের এতগুলো টাকা জলাঞ্জলি দিতে তোমার একটুও কষ্ট হচ্ছে না? বলেই মুখে রুমাল চাপলো। আমি দাঁত কেলিয়ে হেসে বললাম, না গো দেবরজি, হচ্ছে না। সাথে সাথে সবাই হেসে উঠলো আবার। আরহান মুখ থেকে রুমাল সরিয়ে বলল, আমি যে তোমাকে রোজ লুকিয়ে লুকিয়ে আইসক্রিম কিনে দেই, সেই খাতির হলেও একটু ডিসকাউন্ট তো দিতেই পারো। এই রে সর্বনাশ করেছে, গোপন তথ্য ফাঁস করে দিল। আমি আর চোখে আব্রাহামের দিকে তাকিয়ে দেখলাম উনি রাগে খেয়ে ফেলা লোক দিয়ে তাকিয়ে আছেন, যেন ওর চোখ দুটো আমাকে বলছে, বদরিয়াস তোমার হচ্ছে। আমি ভয়ে শুকনো ঢোক গিলে বললাম, আচ্ছা আপু, 15-30 হাজার দাও, দুজনে তাহলেই হবে। টাকা দিয়ে ভেতরে কেটে বরযাত্রী ভেতরে ঢুকে আমরা টাকা ভাগাভাগি করে ভেতরে ঢুকলাম। তখনই আব্রাহাম এসে আমাকে নিয়ে গেলেন, একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমি না থাকলে এসব করো, আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগলে তোমার খবর আছে। আমি ঠোঁট উল্টে মুখে একটা ইনোসেন্ট একটা ভাব এনে বললাম, বেবিদের খেতে ইচ্ছে করে, আমি কি করব? উনি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এখন সব দোষ বেবিদের, বেবিদের, মাম্মামের কোনো দোষ নেই। আমি হেসে দুদিকে মাথা নেড়ে না বললাম। উনি সেই হাসিতে তাল মিলিয়ে আমার কপালে চুমু খেয়ে বললেন, পাজি হচ্ছ দিন দিন, কিছু খাবে ইচ্ছে করছে না? উনি আমার পাশে এসে বসলেন। আশেপাশের মেয়েরা নাচানাচি করছে, কিছু কিছু ছেলে মেয়েদের পেছনে ঘুরঘুর করছে, যা বিয়ে বাড়ির সাধারণ দৃশ্য। হঠাৎ করে এই মাথাটা ঝিমঝিম করে উঠল, ঘাড় গরম হয়ে আসছে, মুখে লালা জমছে। তার মানে আমি চোখ বড় বড় করে আব্রাহামের দিকে তাকালাম। উনি হয়তো বুঝতে পারলেন সে দৃষ্টির মানে। আমাকে কোলে তুলে আমার রুমে এনে ওয়াশরুমে পা রাখতে আমি আর ধরে রাখতে পারলাম না, ওনার পায়ের উপর বমি করে দিলাম। উনি একটুও মুখ কুঁচকালেন না, চিন্তিত ভঙ্গিতে আমাকে বেসিনের সামনে দাঁড় করিয়ে চুলগুলো মুঠোয় নিয়ে পিঠে আলতোভাবে চাপড় মেরে বললেন, বেশি খারাপ লাগছে, আরও হবে, ডাক্তার ডাকবো? আমি মাথা নেড়ে না বললাম। উনি আমার হাত মুখে নিয়ে আমাকে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে বললেন, শুয়ে থাকো, নড়বে না, আমি ফ্রেশ হয়ে আসছি, জাস্ট 10 মিনিটস। চৌধুরী বাড়িতে আমার রুমে ওনার আগের কিছু কাপড় রেখে গিয়েছিলাম, সেখান থেকেই একটা পাঞ্জাবি আর প্যান্ট নিয়ে উনি ওয়াশরুমে ঢুকলেন। আমি সেদিক তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। এই 5 মাসে অগণিতবার আমি ওনার উপরে বমি করে দিয়েছি, অথচ একবারও ওনাকে সামান্য পরিমাণে বিরক্ত হতে দেখিনি আমি। মানুষটা সত্যি অসাধারণ, আর তার থেকেও অসাধারণ ওনার ভালোবাসা, যেটা কেবলমাত্র আমি পেয়েছি। আমি আসলেই ভাগ্যবতী। বমি করলে বিদঘুটে একটা অনুভূতি হয় আমার, মুখ তেতো লাগে, শরীর কেমন ঝিমঝিম করে, কথা বলতেও ইচ্ছে করে না। উনি ওয়াশরুম থেকে বের হয়ে চোখে চশমা পরে আমার সামনে এসে বসলেন। আমি হাত বাড়িয়ে দিতেই উনি হালকা হেসে আমাকে নিজের বুকের সাথে লেপ্টে নিয়ে আমার
শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে পেটে ম্যাসেজ করতে করতে বললেন, বেবিরা মাম্মামকে এত জ্বালায় কেন? তোমরা বাবার ভালো বাচ্চা, মাম্মামকে কষ্ট দিবে না ওকে। ওনার এমন পাগলামিতে হেসে ফেলে আমি। উনি প্রতিদিন এমন করেন। বাড়িতে আসলেই আমাকে শুয়ে দিয়ে পেটের উপর চুমু খেতে খেতে বলে, আমার বেবিদের আদর করছি, তুমি ঘুমাও, এখন বাবার বাচ্চারা গল্প করবে। আমি ঘুমাই না, চোখ বন্ধ করে ওনার ফিস ফিস করে বলা কথাগুলো শুনতে থাকি। এমনভাবে কথা বলে যেন বাচ্চারা সত্যি তার কথা শুনতে পাচ্ছে। পাগল। আমি ওনার বুকে নাক ঘষে বললাম, আপনি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন আব্রাহাম। এই রূপের রহস্য কি? উনি আমার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বললেন, বইয়ের আদর। আমি হেসে বললাম, কানে ছোবেন না, হাসি পায়, জোরে হাসলে পেটে ব্যথা লাগে। আব্রাহাম ব্যথিত কণ্ঠে বলে, রাতে ঘুমাতে পারো না ঠিক মতো, হাঁটতে পারো না, আমার বেবিরা তোমাকে অনেক কষ্ট দেয় তাই না? আমি ওনার গালে ঠোঁট রেখে বললাম, কিছু পেতে হলে কিছুটা কষ্ট তো করতেই হবে। তাছাড়া আমার বেবিরা অনেক ভালো, আমার তো তেমন একটা বমিও হয় না, ওরা আমাকে এতটাও কষ্ট দেয় না। আব্রাহাম আমার মাথা আর হিজাবটা খুলে দিয়ে মাথার আঁচল দিয়ে বললেন, নিচে যাবে? কোলে নিন, বেবিদের হাঁটতে ইচ্ছে করছে না। উনি চোখ ছোট ছোট করে বললেন, বেবিদের নাকি তাদের মাম্মার? আমি দাঁত কেলিয়ে হেসে বললাম, সবার। উনি হেসে আমাকে কোলে তুলে নিয়ে বললেন, আমার তো ইচ্ছে করে তোমায় সারাদিন কোলে নিয়ে ঘুরি। তুমি এক কদম হাঁটলেও আমার ভয় লাগে, যদি পড়ে টরে যাও, তোমার তো আবার পড়ে যাওয়ার রেকর্ড আছে। আমি ঠোঁট উল্টে বললাম, আমার কিন্তু কান্না পাচ্ছে। উনি বললেন, থাকার আহ্লাদিপনা করতে হবে না, বলেই আমার গালে কপালে চুমুর বর্ষণ করলেন। আমি হালকা হেসে বললাম, কি হচ্ছে, কেউ দেখে ফেলবে, ধূর সরেন। আরহানার রৌদ্র পা থেকে জুতো জোড়া খুলে নিজেদের চেয়ারের নিচে লুকিয়ে রেখেছে, যাতে কেউ দেখতে না পায়। বলা তো যায় না শকুনের কাল কখন হামলে পড়ে। আরহান পণ করেছে, জান থাকতে জুতো চুরি হতে দেওয়া যাবে না। এমনি বেচারার 15,000 টাকা জলাঞ্জলি দিতে হয়েছে, আর সম্ভব না। ছেলে পক্ষের সব ছেলেরা গল্প করতে করতে সতর্ক চোখে জুতোর দিকে তাকাচ্ছে। ভাবটা এমন যেন প্রাণ যায় যাক, তাও জুতো না যাক। মান সম্মান বলে একটা কথা আছে। এমন সময় হাতে মিষ্টির প্লেট নিয়ে আসে রিঙ্কি। মেয়েটার দুধে আলতা গায়ের রং, টানা টানা হরিণী চোখ, গোলাপ রাঙা ঠোঁটে লিপস্টিক তার সৌন্দর্য ছড়াচ্ছে। পাতলা ফিনফিনে কালো শাড়ি পরেছে মেয়েটা, দেখেই বোঝা যাচ্ছে অত্যাধিক মডার্ন কালচারে বড় হওয়া মেয়ে। মিষ্টির প্লেটটা ছেলেদের সামনে ঝুঁকে এসে দেওয়ার সময় আঁচলটা সরে যাওয়ায় কোমরের অংশ কিছুটা দেখা যাচ্ছে, ফলে সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে। তখনই সাউন্ড বক্সে গান বেজে উঠল। রুদ্র আর আরহানের এসবে খেয়াল নেই, তারা তো ছটফট করছে কখন তাদের প্রিয়তমাকে এক নজর দেখবে। রিঙ্কি এসে রুদ্রের সামনে দাঁড়াতে রুদ্র বিরক্তি হয়ে অন্যদিকে তাকালো। রুদ্র আর আরহানকে মিষ্টি দিয়ে রিঙ্কি ঘুরে দাঁড়ালো। তখনই রিঙ্কির প্লেট থেকে একটা চামচ পড়ে গেল রুদ্রর পায়ের কাছে। রিঙ্কি আঁচল সরিয়ে মেঝেতে বসে বাকি ছেলেগুলোর দিকে তাকিয়ে আবেদনময়ী হাসি দিল। তাতেই সবগুলো ব্যাবলার মতো তাকিয়ে রইল। আরহান আর রুদ্র, ওরা তো মনের সুখে মিষ্টি খাচ্ছে, এই ভাগে রিঙ্কি আঁচলের আড়ালে ছেলেপক্ষের অমূল্য সম্পদ নিয়ে হেলতে দুলতে চলে গেল। আমি বসে বসে দাঁত কামড়াচ্ছি আর দরজার দিকে তাকাচ্ছি, মেয়েটা এখনো আসছে না কেন? ধুর, টেনশনে ভালো লাগে না। আব্রাহাম অস্থির মুখ থেকে আঙ্গুলটা বের করে নিয়ে বলল, আমার কি টাকার অভাব পড়েছে যে তোমাকে জুতো চুরি করতে হবে? আমি বিরক্তি হয়ে বললাম, আপনি নিরামিষ মানুষ, এসব আপনার ঘটে ধরবে না। আব্রাহাম ঝুঁকে এসে উজ্জির কানের কাছে ফিসফিস করে বলল, আমি নিরামিষ নাকি আমি সে হাতে
প্র্যাকটিক্যালি বোঝাবো। ওনার হুমকিতে আমি মোটেও ভয় পেলাম না, বরং দাঁত কেলিয়ে হেসে আমার পেটের দিকে ইশারা করলাম। আব্রাহাম তা দেখে দীর্ঘশ্বাস ফেলে। একটাই অস্ত্র ছিল তার কাছে বউকে জব্দ করার, কিন্তু এখন সময়, পরিস্থিতি তার বিপক্ষে। এর মাঝে দরজা খুলে ভেতরে ঢুকলো রিঙ্কি। ওকে দেখে নীল চেঁচিয়ে উঠল, কি রে, কাজ হয়েছে? রিঙ্কি দরজাটা লাগিয়ে আঁচলের নিচ থেকে জুতো বের করে হেসে ভ্রু নাচিয়ে বলল, টেনটানা। তা দেখি সবাই একসাথে চেঁচিয়ে উঠলো। আবরাম বিরক্তি চোখে তাকালো সব কয়টার দিকে। নীল কলার ঝাঁকিয়ে বলল, আব দেখো মেয়েরা কামাল। আমরা সবাই হেসে উঠলাম ওর কথা শুনে। আরহান এক গ্লাস পানি খেয়ে বলল, রুদ্র ভাই, মিষ্টিটা দারুণ ছিল। রুদ্র তাল মিলিয়ে বলল, তা ঠিক বলেছিস, এমন মিষ্টি কখনো খাইনি। এর মধ্যেই নীল এসে বলল, আসসালামু আলাইকুম হবুদুল্লাহ ভাই আর ভাইয়ারা। রুদ্র সালামের উত্তর দিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? নীল মুখে নিছনে একটা ভাব নিয়ে বলল, কোরবানির গরু দেখতে এসেছি। আরহান বলল, মানে? নীল মুখে একটা হাসি এনে বলল, একটু পরেই তো তোমাদের কোরবানি দেওয়া হবে। বিয়ে এমন এক জিনিস যেখানে মানুষ নিজ ইচ্ছায় নিজের কপালে গিয়ে দিয়ে বলে, নাও মারো, ছেঁড়া জুতা দিয়ে মারো। রুদ্র শুকনো ঢোক গিলে বলল, সত্যি বলছিস ভাই? নীল মাথা দুলিয়ে সতর্ক চোখে এদিকে ওদিকে তাকিয়ে বলল, তোমাদের একটা সিক্রেট বলতাম। আরহান বলল, বল, কি বলবি? নীল ভ্রু কুঁচকে বলল, এভাবে বলা যাবে না, কানে কানে বলতে হবে। বলেই ওদের কানের কাছে মুখ নিয়ে গান গাইতে লাগলেন। এতটুকু গিয়ে নীল নিজের চোখে জোড়া নিয়ে দিল এক দৌড়। রুদ্রের ইচ্ছে হলো সত্যি সত্যি ভেঙে যেতে, কিন্তু পরক্ষণেই জানার মুখটা চোখে ভাসতেই মনে লাড্ডু ফুটলো। আরহান অবাক হয়ে বলল, নীল এভাবে দৌড় দিলে কেন? রুদ্র কাঁধ উঁচিয়ে বলল, কি জানি। পরক্ষণেই দুজন চোখ বড় বড় করে একে অপরের দিকে একবার তাকালাম, আবার চেয়ারের নিচে তাকিয়ে চেঁচিয়ে উঠল, জুতো কই? দুজনের মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাধারণত দেখা যায় ফুলে সজ্জিত ফুলসজ্জার বিছানায় সুসজ্জার রমণী লাজুক ভঙ্গিতে ঘোমটা টেনে বসে থাকে, মনে হাজারটা অনুভূতি নিয়ে। কিন্তু এখানে হয়েছে উল্টো। রুদ্র বসে বসে ফুল চিবোচ্ছে, অথচ তার বউয়ের দেখা নেই। কবুল বলার পর বউকে দেখেছিল সে, আহা, বুকে যেন কেউ খঞ্জর চালিয়ে দিয়েছে। একই রূপসী রূপের ঝলক দেখলো সে, মনে হচ্ছিল চোখ ঝলসে যাবে। রুমে ঢোকার জন্য 7,000 টাকা দিতে হয়েছে তাকে, অথচ এখনো বইয়ের মুখটাই দেখতে পারলো না, তাই বসে বসে ফুল চিবোচ্ছে। আহা বেচারা। এমন সময় খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। রুদ্র সেদিকে তাকাতে স্তব্ধ হলো যেন, শ্বাসটাও নিচ্ছে না। হা করা মুখ থেকে আপনা আপনি পড়ে গেল ফুলের পাপড়ি। হাতা কাটা লাল নাইটি পরিহিতা এক পূর্ণবয়স্ক নারী, হাঁটুর একটু উপরে নাইটি চার শেষ অংশ ঝুলে আছে। ফর্সা পা দুটো সম্পূর্ণ উন্মুক্ত, বাম পায়ে রুদ্রের দেওয়া পায়েলটা জল করছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে গলা বেয়ে। তা দেখে বেচারা রুদ্র শুকনো ঢোক গিলল, দম বন্ধ করে মেঘাচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে অপরূপ অভিনব সুন্দরী সৌন্দর্যের অধিকারিণীর দিকে। রুদ্রের মনে হচ্ছে রূপের বর্ষণে যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক করে বসবে। রুদ্রকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে হাসলো সানা হেলে দুলে। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে রুদ্রের দিকে ঘুরে দাঁড়ালো। রুদ্র ততক্ষণে নিজের অবস্থান পাল্টেছে। ছানা ঘুরে দাঁড়াতেই কোমর জড়িয়ে ধরে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিল। সানার চোখে ঠোঁটে দৃষ্টিপাত করে ফিসফিসিয়ে বলল, অসাধারণ লাগছে তোকে সানা, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি জাস্ট খুন হচ্ছে, বিশ্বাস কর। সানা কিছু বলার জন্য ঠোঁট নাড়াতেই রুদ্রতা আঁকড়ে ধরলো নির্বিঘ্নে। সানা তো হাতে জড়িয়ে ধরে রুদ্রর গলা
রৌদ্র এক ফাঁকে হাত বাড়িয়ে লাইট নিভিয়ে পা বাড়ায় বেডের দিকে। ব্যালকনিতে ধপ করে কিছু পড়ার শব্দ হলো। আরহান ব্যালকনির দরজা খুলে রুমে ঢুকে দৌড়ে গিয়ে ভেতরে থেকে দরজা লাগিয়ে দিল। অনেক নিয়েছে টাকা, এখন আবার বাসর ঘরে ঢোকার জন্য টাকা দিবে, অসম্ভব। ফুলে সজ্জিত বেডে সাকিরা বালিশ দিয়ে মুখ ঢেকে বসে আছে, কারণ তার ভীষণ লজ্জা লাগছে। হঠাৎ শব্দ পেয়ে অবাক চোখে তাকালো আরহান। কে দেখে জিজ্ঞেস করলো, তুমি কোন দিক দিয়ে আসলে? ওরা আমাকে আটকালো না? আরহান বাঁকা হেসে এক লাফে গিয়ে বসলো সাকিরার সামনে। হঠাৎ এমন হয় সাকিরা পিছিয়ে গেল কিছুটা। আরহান সাকিরার উপর ঝুঁকে এসে বলল, ওসব বাদ, আজ কোনো কথা হবে না। সাকিরা দুষ্টুমির স্বরে বলল, তাহলে কি হবে? আরহান হাত বাড়িয়ে সাকিরার মাথা থেকে ঘোমটা খুলে দিয়ে ফিসফিসিয়ে বলল, তুই বুঝি জানিস না? না, জানি না। আরহান সাকিরার কানের গলায় গয়না খুলে পাশে রেখে নাকে নাক ঘষে বলল, সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আমার ভয় করছে আরহান। আরহান সাকিরাকে বালিশে শুয়ে দিয়ে বলল, হুশ, আর একটা কথাও না। আরহান, আমি। বাকিটা বলার আগেই আরহান সাকিরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হাতের মধ্যবয় সাকিরা নেতিয়ে পড়ল। সাকিরার ঠোঁট ছেড়ে নিজের শেরওয়ানিটা খুলে ঝুড়ি মারলো। সেটা বড্ড অবহেলায় পড়ে রইল মেঝেতে। ব্লাউজের ফিতার স্পর্শ পেয়ে সাকিরা কম্পিত হলো আবারও একবার, কাপা কাপা হাতে। আরহানের হাত খামচে ধরে অস্পষ্ট স্বরে বলল, লাইটটা বন্ধ করো প্লিজ। আরহান ঘন নিঃশ্বাস ফেলে একটানে ফিতাটা খুলে দিল। তারপর গলায় মুখ গুজে দিয়ে বলল, আমার তোকে ছাড়তে ইচ্ছে করছে না, থাকুক না, আমি তো। সাকিরা আরহানের চুল খামচে আঁকড়ে ধরে তারপর ফিস ফিস করে বলল, এটা তোমার শাস্তি। আরহান বলল না কিছু, সে তো সাকিরাতে মত্ত, এত বছরের তৃষ্ণা নিবারণের ব্যস্ত। ২৬ বছর পর আজ শুক্রবার দুপুর ১২টা। কোমরে শাড়ির আঁচল পেঁচিয়ে গোস্ত রাখছে ব্যস্ত ৩৯ বছর বয়সী এক সুসচ্ছা রমণী। চেহারায় বয়সের ছাপ পড়েনি মোটেও, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি বলল, আপনারা জানতো, বাকিটা আমি দেখতেছি। ভাইজানেরা সেই কখন থেকে ডাকতাছে। মলি খালার কথা শুনে হাত থেকে খুন্তিটা শব্দ করে রেখে দিয়ে বললাম, তোমার ভাইজানের আজ খবর খারাপ করে ছাড়বো আমি। বদ্রির কথা শুনে সাকিরা ফিক করে হেসে দিয়ে বলল, ভাবি, সে তো তুমি রোজই বলো, কিন্তু তেমন কিছু তো আজ পর্যন্ত দেখলাম না। আমি ওকে কিছু বলবো তার আগেই দুই ভাই আবারও চেঁচিয়ে উঠলো, বউ। সাকিরা দৌড়ে গেল রুমের দিকে। আমি শাড়ির আঁচলে হাত মুছে সিঁড়ি দিয়ে উঠছি, এমন সময় অভ্র আর আদ্র একসাথে চেঁচিয়ে উঠল, আম্মু, আব্বু তোমাকে ডাকছে। আমি ওদেরকে ধমক দিয়ে বললাম, চেঁচাচ্ছিস কেন বাদর ছেলে? ২৬ বছর হয়ে গেছে, এখনো বাদরামি যায় না। আদ্র দাঁত কেলিয়ে হেসে বলল, ও মা, আব্বুকে কি জাদু করেছো বলো না? সেই ছোটবেলা থেকেই দেখছি আব্বু তোমাকে ছাড়া এক গ্লাস পানিও খেতে চায় না। আমি একটু শিখিয়ে দাও, আমিও আমার নীলাঞ্জনাকে জাদু করব। আমি ধমকে বললাম, বাবার মতো অসভ্য হয়েছিস, যার সামনে থেকে বেয়াদব ছেলে পেলে। আমি ওদেরকে পাশ কাটিয়ে রুমের ভেতরে ঢুকতেই আব্রাহাম বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? আবার টুপি খুঁজে পাচ্ছি না, আজ শুক্রবার ভুলে গেছো? আমি এগিয়ে গিয়ে শাড়ির আঁচল থেকে ওনার দাড়িতে লেগে থাকা পানি মুছে দিয়ে বললাম, ভুলিনি। টুপি আপনার পাঞ্জাবির পকেটে আছে দেখুন। আব্রাহাম টুপি পরে নিয়ে আমার কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়লেন মসজিদের উদ্দেশ্যে। আমি দৌড়ে গেলাম ব্যালকনিতে, দেখলাম আব্রাহাম আমাদের দুই যমজ ছেলে ইরফান, অব্র শেখ আর আরহাম আদ্র শেখের হাত ধরে এগিয়ে যাচ্ছেন। তার পাশেই আরহান ভাইয়ের
13 বছরের ছেলে সাফওয়ান হাত ধরে হাঁটছে। আরহান ভাই সাথে আছে, রুদ্র ভাই তার ছেলে, সায়র চৌধুরী তার পাশেই, নীল আর তীব্র চৌধুরী। বিকেল 4:30, শেখ বাড়ির বাগানে আড্ডা বসিয়েছে চৌধুরী শেখ ও ব্যানার্জির পরিবার। বাগানের এক পাশে গোল হয়ে বসে আছে আব্রাহাম আদ্রিদা, আর অন্য পাশে বসে আছে ওদের বড় বড় বাচ্চা কাচ্চা। মাহাম হাতে কফির কাপ নিয়ে বাগানে আসতেই আব্রাহাম উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, জ্বর কমেছে আম্মু। মাহাম মিষ্টি হেসে বলল, আব্বু কমেছে। আব্রাহাম হালকা হেসে পকেট থেকে দুটো চকলেট বের করে দিয়ে বলল, যাও ভাই বোনদের সাথে গল্প করো। মাহাম মাথা নাড়ে। এমন সময় বাড়ির গেট দিয়ে একটা কালো রঙের গাড়ি প্রবেশ করে। কিছুক্ষণ পর মাহাম ভয়ে থরথর করে কাঁপছে। হুট করে একটা ছেলে বাবা মা নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। বিয়ে নিয়ে ভয় পাচ্ছে না, কারণ ওর বিয়ে যে হবে না শিওর, তবে ওর উপর দিয়ে যে সাইক্লোন বয়ে যাবে তাতেও সন্দেহ নেই। আব্রাহাম চুপচাপ বসে আছে, কারণ সে জানে বিষয়টা এমনই ভেঙে যাবে। মেয়েরা মেয়েকে নিয়ে তার তেমন একটা চিন্তা করতে হয় না, কারণ ছায়ার মতো একজন সব সময় মাহামের সাথে লেগেই থাকে। টেনশনে নিতুর প্রেসার ফল করছে। এই খবর ছেলের কানে পৌঁছালে তাণ্ডব বয়ে যাবে শেখ বাড়িতে। নিতু অভ্রর কাছে গিয়ে বলল, তোর ভাইকে বলিস না কিছু, আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব। অভ্র ঠোঁটে লিয়ে বাঁকা হেসে বলল, ভাই আসছে মামুনি। নিতুর মাথাটা চরকির মতো ঘুরে উঠল। নীল এসে ওকে ধরলো। এর মাঝেই শেখ বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো তীব্র আহসান চৌধুরী। ছেলেটার চোখ লাল হয়ে আছে, পরনের শার্টের বোতাম খোলা। রাগে কোন দিকে না তাকিয়ে দরজার পাশে থাকা ফুলের টবে একটা লাথি মেরে চেঁচিয়ে উঠল, কোন বাস্টার্ড এসেছে বিয়ে করতে? হাওড়ে আড়ি হি। আমি অবাক চোখে তাকালাম। তীব্র এতটা রাগী কখনোই ছিল না। কি হলো হঠাৎ ছেলেটার? মাহাম ভয়ে পাথর হয়ে গেল, নিঃশ্বাস আটকে বসে রইল। আব্রাহাম স্বাভাবিক কণ্ঠে বলল, তীব্র স্টপ, চাচ্চু রেগে যাচ্ছি। তীব্র চোখ বন্ধ করে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, সরি চাচ্চু। পরক্ষণে এগিয়ে এসে মাহামের হাত ধরে টেনে নিয়ে এক ঝটকায় কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে গম্ভীর শীতল কণ্ঠে বলে, চাচ্চু তুমি তো ভালো করেই জানো আমি মাহামকে ভালোবাসি। তারপরেও তুমি আমার বিড়ালের বাচ্চার মতো বউটাকে আরেক ছেলের সামনে বসিয়ে দিয়েছো। এখন আমি তোমার বউকে অন্য কারো সামনে বসিয়ে দিলে তোমার কেমন লাগবে? যাই হোক, ওদেরকে বিদায় করো। তীব্রর কথায় মাহাম লজ্জায় দু হাতে মুখ ঢাকে। রুদ্র আর আরহান সিটি বাজিয়ে লাফিয়ে ওঠে। বাকি সবাই মুখ চেপে হাসে। আব্রাহামের ঠোঁটেও হালকা হাসির রেখা মিলে। অর্ণব অবন্তিকার দিকে তাকিয়ে বলে, ফারহান ভাইয়ার ডুপ্লিকেট। রাত্রির মধ্যে ভাগশেষ বাড়ির প্রতিটা মানুষ ঘুমিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের রূপালি চাঁদের দিকে তাকিয়ে আছি আমি। এমন সময় দুটো হাত আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে আব্রাহাম বললেন, বিবি জান কাকে নিয়ে ভাবছেন? যাকে আমি ভালোবাসি। কে সে? আমি ঘুরে ওনার গলা জড়িয়ে ধরে বললাম, সে আমার প্রেম। আব্রাহাম হেসে বলল, সে কি আমি? শুধু আপনি। আব্রাহাম কপালে কপাল ঠেকিয়ে বলল, প্রাণপ্রিয়সী। ভালোবাসি, আমিও ভালোবাসি। সো ফ্রেন্ডস, গল্পটি এখানেই শেষ। অসুস্থতার জন্য গল্পটি ভালো করে পড়তে পারিনি, সেই জন্য ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।